Hello guys, welcome to English Tutorials. I hope you all are safe and sound. আজকের ক্লাসে আমরা সরোজিনী নাইডুর লেখা দ্য গিফট অফ ইন্ডিয়া কবিতাটিকে নিয়ে আলোচনা করব। কবিতাটি 1915 সালে লেখা হয়েছিল, অর্থাৎ ইন দ্য ইয়ার 1915, যখন ওয়ার্ল্ড ওয়ার ওয়ান অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। সেই সময় ব্রিটিশ অ্যালায়েড ফোর্সের হয়ে ভারতবর্ষ থেকে প্রায় 10 লাখের মতন সৈনিককে নেওয়া হয় ব্রিটিশ অ্যালায়েড ফোর্সের হয়ে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে পার্টিসিপেট করবার জন্য। এই 10 লাখ ভারতীয় সৈনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত ব্রেভলি পার্টিসিপেট করেন এবং অ্যাট দি এন্ড অফ দি ওয়ার এদের মধ্যে বেশিরভাগ সৈনিকই কিন্তু আলটিমেটলি মারা যান। কিন্তু দুঃখের বিষয় যে পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধের যে ইতিহাস রচনা হয় বা প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিকায় যে সমস্ত সৈনিক বা দেশের অবদানের কথা বলা হয়, সেখানে কিন্তু ভারতীয় সৈনিকদের অবদান বা তাদের কন্ট্রিবিউশন কথা কিন্তু সম্পূর্ণভাবে ওভারলুক করা হয়। এই কবিতাটি সরোজিনী নাইডুর থেকে দেওয়া একটি ট্রিবিউট টু দোজ ইন্ডিয়ান সোলজার্স হু ফট ব্রেভলি ইন দি ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ফর দি ব্রিটিশ অ্যালাইড ফোর্সেস। নট অনলি দ্যাট, সরোজিনী নাইডু যিনি নিজেও ছিলেন একজন ফ্রিডম ফাইটার, একজন পলিটিশিয়ান, তিনি কিন্তু এই কবিতাটিতে এই সৈনিকদের প্রতি ট্রিবিউটের সাথে সাথে এই কলোনাইজাররা অর্থাৎ ব্রিটিশ কলোনাইজাররা যারা কিনা আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে মহামূল্যবান জিনিসপত্র শোষণ করে নিয়েছিল, যারা এক্সপ্লয়েট করেছিল আমাদের কান্ট্রিকে সব রকমভাবে, সেই কথাগুলির কথাও কিন্তু উল্লেখ করেছেন। এই কবিতার দ্বারা তিনি কিন্তু সেই সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিজ বা আমাদের কলোনাইজার যারা ছিলেন তাদেরকে এটিও রিমাইন্ড করাচ্ছেন যে ভারতবর্ষ থেকে বা ইন্ডিয়া থেকে তারা যে সমস্ত জিনিস তারা নিয়ে গেছে, ইন্ডিয়া তাদেরকে সেগুলি গিফট হিসেবে দিয়েছে। অর্থাৎ তার কথাও, সেই গিফটগুলির কথাও যেন এই কলোনাইজাররা বা এই ওয়েস্টার্ন কান্ট্রিজের লোকেরা যেন কোনোদিনই ভুলে না যায়। তাহলে কবিতাটির থিমটা কি হলো? ইন আ নাটশেল, যে এই প্রথম বিশ্বযুদ্ধে যে সমস্ত ভারতীয় সৈনিকেরা পার্টিসিপেট করেছেন এবং আলটিমেটলি তাদের প্রাণ হারিয়েছিলেন, তাদের প্রতি ট্রিবিউট, এবং তার সাথে ভারতবর্ষ থেকে যে কলোনাইজাররা অর্থাৎ ব্রিটিশ কলোনাইজাররা যেরকমভাবে ভারতবর্ষকে বা আমাদের কান্ট্রিকে এক্সপ্লয়েট করেছিল সেই কথাটাও তাদেরকে মনে করিয়ে দেওয়া। কবিতাটি যদি আমরা একটি সিঙ্গেল কবিতা হিসেবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি তাহলে খুব সুন্দর একটা সিম্পল একটা ফ্লো কিন্তু আমরা এই কবিতাটির মধ্যে এক্সপিরিয়েন্স করতে পারি। কিন্তু এই কবিতাটিকে যদি আমরা আমাদের সুবিধের জন্য 4টি ভাগ করে পড়ি, 4টি সেকশনে ডিভাইড করে নিই, তাহলে এই কবিতাটির অর্থ বুঝতে আমাদের আরো অনেক বেশি সুবিধা হবে। কবিতাটির প্রথম ভাগটিতে মাদার ইন্ডিয়া আমাদেরকে বলছেন সেই সমস্ত গিফটসের কথা, যে গিফটগুলি আমাদের কান্ট্রি বা আমাদের নেশন থেকে ওয়েস্টার্ন কান্ট্রিজ বা আমাদের কলোনাইজার বা রাদার ব্রিটিশরা কিন্তু নিয়েছিল। সেই সমস্ত গিফটস কিন্তু একদিক থেকে ছিল মেটেরিয়ালিস্টিক, টাকা পয়সা, ধন সম্পদ, খাদ্যকণা, দামি জামা কাপড়, পোশাক পরিচ্ছদ ইত্যাদি ইত্যাদি, এবং তার সাথে সাথে ছিল ইটস পিপল, অর্থাৎ আমাদের দেশের মানুষজন, যে মানুষজন বা সৈনিকদেরকে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে পার্টিসিপেট করতে হয়েছিল ব্রিটিশ অ্যালাইড ফোর্সের হয়ে। সেকেন্ড যে পার্টটি বা সেকেন্ড যে স্ট্যান্জাটি, ওই ব্রিটিশ অ্যালাইড ফোর্সের হয়ে যে সমস্ত ইন্ডিয়ান সোলজার্সরা ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে পার্টিসিপেট করলেন তাদের শেষ পরিণতিটা কিন্তু আমরা জানতে পারি, যে মৃত্যুর সময় তারা কোথায় রইলেন বা তাদের কি করে ফিউনারাল বা তাদের শেষকৃত্যটা সম্পন্ন হলো সেটা আমরা জানতে পারি, তাদের সেই করুণ পরিণতি সম্পর্কে আমরা অ্যাওয়্যার হতে পারি। আর কবিতাটির থার্ড স্ট্যান্জা বা থার্ড ডিভিশনটি ওই সমস্ত ভারতীয় সৈনিকদের যুদ্ধক্ষেত্রে তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে মৃত্যুজনিত যে শোক আমাদের কান্ট্রি বা আমাদের নেশন ফিল করেছিল, সেই শোক বা গ্রিফের কথা কিন্তু এক্সপ্রেস করে। এবং কবিতাটির লাস্ট ডিভিশনটি বা লাস্ট স্ট্যান্জাটি এই যে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের প্রাণ গেল, যে প্রাণের বিনিময়ে যে ভিক্টরি ব্রিটিশ অ্যালাইড ফোর্স অ্যাচিভ করতে পেরেছিল, সেই ভিক্টরির অসারতা বা ফিউটিলিটি সম্পর্কে কিন্তু মাদার ইন্ডিয়া আমাদেরকে বা ব্রিটিশ কলোনাইজারদেরকে অ্যাওয়্যার করে। তাহলে এই থিমটাকে মাথায় রেখে আমরা এইবার কবিতাটির স্ট্যান্জা ওয়াইজ আমরা ভাগ ভাগ করে পড়বো, তাহলে কিন্তু আমাদের কবিতাটির লাইন বাই লাইন মানে এবং এক্সপ্লেনেশন বুঝতে একদমই অসুবিধে হবে না। Is there aught you need that my hands withhold? Rich gifts of raiment or grain or gold? প্রথম অংশটিতেই মাদার ইন্ডিয়া কোশ্চেন করছেন সেই সমস্ত ব্রিটিশ কলোনাইজার বা ওয়েস্টার্ন কলোনাইজারদের উদ্দেশ্যে যে এখনও কি আমার হাতে এমন কিছু অবশিষ্ট আছে, যেমন খুব অত্যন্ত মূল্যবান কোনো পোশাক আশাক বা কোনো খাদ্যকণা বা সোনাদানা, যেগুলো তোমার প্রয়োজন, যেগুলো এখনও তুমি আমার থেকে নিতে পারোনি?
Lo, I have flung to the east and west priceless treasures torn from my breast. মাদার ইন্ডিয়া বলছে, আমি ইতিমধ্যেই পূর্বের এবং পশ্চিমের বিভিন্ন দেশে আমার অমূল্য ধনসম্পদ আমি আমার বুক থেকে নিয়ে তোমাদেরকে বিলিয়ে দিয়েছি, তোমাদেরকে গিফট করে দিয়েছি। And yielded the sons of my stricken womb to the drum beats of duty, the sabers of doom. এবং আমার এই যন্ত্রণা কাতর গর্ভ থেকে যে সমস্ত সন্তানদেরকে আমি জন্ম দিয়েছিলাম, সেই সমস্ত সন্তানদেরকেও তোমাদের স্বার্থে, তোমাদের যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য তরোয়ালের মুখে, মৃত্যুর মুখে আমি কিন্তু ঠেলে দিয়েছি সেই যুদ্ধের দামামা ধ্বনি বা ড্রাম বিটসের মধ্যে দিয়েই। অর্থাৎ এই প্রথম অংশটিতেই আমরা দেখতে পেলাম যে মাদার ইন্ডিয়া আমাদেরকে অর্থাৎ রিডার্সদেরকে পরিচয় করাচ্ছেন বা আমাদেরকে ইনফর্ম করছেন সেই সমস্ত গিফটসের ব্যাপারে, সেই সমস্ত উপহারের ব্যাপারে, যে উপহারগুলো ব্রিটিশ কলোনাইজারদের উদ্দেশ্যে বা ব্রিটিশ অ্যালায়েড ফোর্সকে আমাদের দেশ থেকে বা আমাদের দেশের তরফ থেকে দেওয়া হয়েছে। সেগুলি যেমন মেটেরিয়ালিস্টিক, তেমনি কিন্তু ম্যানকাইন্ড অর্থাৎ হিউম্যান রিসোর্সও কিন্তু সেই ব্রিটিশ অ্যালায়েড ফোর্স আমাদের দেশ থেকে শোষণ করেছে, এক্সপ্লয়েট করে নিয়েছে আমাদের দেশ থেকে। Gathered like pearls in their alien graves, silent they sleep by the Persian waves, scattered like shells on Egyptian sands, they lie with pale brows and brave broken hands. They are strewn like blossoms mown down by chance on the blood-brown meadows of Flanders and France. দ্বিতীয় স্ট্যান্সা অর্থাৎ সেকেন্ড অংশটিতে কিন্তু ইন্ডিয়ান সোলজার্সদের স্যাক্রিফাইস, তাদের কন্ট্রিবিউশন এবং তাদের ফাইনাল আউটকামটা কিন্তু আরও বিশেষ করে ইন্টেন্সিফাইড করা হচ্ছে মাদার ইন্ডিয়ার দ্বারা। এখানে এই অংশটিতে মাদার ইন্ডিয়া বলছেন যে সমস্ত সৈনিকদেরকে এই ব্রিটিশ অ্যালায়েড ফোর্সের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে পাঠানো হয়েছিল অ্যাজ গিফটস, সেই সমস্ত সৈন্যদের মধ্যে বেশিরভাগ সৈন্য কিন্তু আজকে মৃত। সেই সমস্ত সৈনিকদের গ্রেভস অর্থাৎ তাদের কবর, সমাধি কিন্তু পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের মধ্যে অনেকেই ঠিক মুক্তোর মতন তাদের সেই সমাধি কক্ষের মধ্যে বা সমাধি গহ্বরে রয়ে গেছে, নিঃশব্দে নীরবে তারা ঘুমিয়ে রয়েছে পারস্যের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের ঢেউয়ের পাশে। কেউ কেউ হয়তো ইজিপ্ট বা মিশরের মরুভূমির মধ্যে ঝিনুকের মতন ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে। They lie with pale brows and brave broken hands. সেই সমাধি গহ্বরে তারা তাদের সেই ফ্যাকাশে মুখমণ্ডল বা ফ্যাকাশে ভুরু নিয়ে এবং অত্যন্ত সাহসী কিন্তু ভেঙে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ বা হাত নিয়ে শুয়ে রয়েছে। They are strewn like blossoms mown down by chance on the blood-brown meadows of Flanders and France. ফ্লান্ডার্স এবং ফ্রান্সের রক্তে শুকিয়ে যাওয়া যে সমস্ত তৃণভূমি, রক্ত জেনারেলি বা ব্লাড যখন শুকিয়ে যায় তখন সেই রক্তের কালারটা অনেকটা কালচে বাদামি রং হয়ে যায়। তো সেই তৃণভূমি বা মিডোজ বা প্রান্তর যেখানে রক্ত মাখামাখি অবস্থায়, যে রক্ত আজকে শুকিয়ে গিয়ে একটি বাদামি রূপ ধারণ করেছে, সেই মিডোজে কোনো সদ্য ফোটা ফুলের মতন এই ভারতবর্ষের সৈনিকদেরকে কিন্তু কেটে ফেলা হয়েছে এই যুদ্ধক্ষেত্রের মধ্যে। Can ye measure the grief of the tears I weep, or compass the woe of the watch I keep, or the pride that thrills through my heart's despair, and the hope that comforts the anguish of prayer, and the far sad glorious vision I see of the torn red banners of victory? থার্ড স্ট্যান্জাটিতে মাদার ইন্ডিয়া অ্যাজ আ মাদার তিনি তার নিজের গ্রিফ, নিজের ডেসপায়ার, নিজের অ্যাঙ্গুইশ রিভিল করছেন, প্রকাশ করছেন থ্রু সাম রেটোরিক্যাল কোশ্চেন্স। এখানে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইউজ করা রয়েছে, দিজ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস আর ইনফ্যাক্ট রেটোরিক্যাল কোশ্চেন্স অ্যাজ দ্য আনসার্স টু দিস ইন্টারোগেটিভ সেন্টেন্সেস আর ইনহেরেন্ট ইন দেম ইটসেলফ। অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির উত্তরটাও কিন্তু এই কোশ্চেনগুলির মধ্যেই ইনহেরেন্ট রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ফর আস টু কম্প্রিহেন্ড অর টু আন্ডারস্ট্যান্ড। তিনি এই ব্রিটিশ অ্যালায়েড ফোর্স বা কলোনাইজারদের উদ্দেশ্যে একটি রেটোরিক্যাল কোশ্চেনের মাধ্যমে জিজ্ঞাসা করছেন যে আদৌ তারা কি বুঝতে পারবে যে কতটা যন্ত্রণা কষ্ট অবস্থায় তিনি তার অশ্রু বিতরণ করছেন বা তিনি কাঁদছেন। তারা কি আদৌ বুঝতে পারবে যে যখন তিনি অত্যন্ত হতাশাগ্রস্ত অবস্থায় লক্ষ্য করছেন তার বীর সন্তানদেরকে যুদ্ধক্ষেত্রে মারা যেতে বা কষ্ট পেতে, সেই কষ্টের যে কষ্ট বা যন্ত্রণা অ্যাজ আ মাদার তিনি ফিল করছেন,
এই দৃশ্যটি দেখবার সাথে সাথে সেই যন্ত্রণা কষ্ট কি তারা আদৌ পরিমাপ করতে পারবে? তারা কি আদৌ এটাও জানতে পারে যে তার নিজের হৃদয় অর্থাৎ মায়ের হৃদয় যখন ভীষণভাবেই হতাশাগ্রস্ত, সেই হতাশাগ্রস্ত হৃদয়ের মধ্যেও কিন্তু রয়েছে প্রাইড, একটা সেন্স অফ প্রাইড, যেটা কিন্তু তার হৃদয়কে এই মুহূর্তে এই চূড়ান্ত হতাশাগ্রস্ত অবস্থাতেও রোমাঞ্চিত করে, গর্বিত করে, অহংকারী করে তোলে। তাহলে এখানে কি প্রাইডের কথা হচ্ছে, বা মাদার ইন্ডিয়া কেন এই সেন্স অফ প্রাইডটা ফিল করছেন? বেসিক্যালি শি ইজ ফিলিং প্রাউড ফর হার ব্রেভ সন্স, অর্থাৎ তার সেই বীর সৈনিক, বীর সন্তানেরা যারা কিনা অন্যের হয়ে যুদ্ধ করতে গিয়ে, অন্যের স্বার্থে যুদ্ধে অংশগ্রহণ করে, যারা কিনা অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধে পারফর্ম করছে বা ফাইট করছে, তাদের কথা ভেবে তিনি গর্বিত বোধ করছেন, অহংকারী বোধ করছেন। এই কথাটির সাথে সাথে কিন্তু একটা ডিপ রুটেড পেট্রিয়টিজম বা দেশাত্মবোধের কনসেপ্টও কিন্তু জড়িত রয়েছে। দিজ লাইন্স অ্যাকচুয়ালি মেক the readers like us very much enthusiastic, very much passionate about the bravery of our Indian soldiers. অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এখানে মাদার ইন্ডিয়া বলছেন যে তিনি শিওর, তিনি নিশ্চিত, তিনি অলমোস্ট ডিজেক্টেড, ভীষণভাবে তিনি ডেসপেয়ার্ড একটা স্টেটে রয়েছেন, এবং তিনি জানেন যে তার বীর সন্তানদের মধ্যে অনেকেই কিন্তু আর পুনরায় তার মার কাছে বা তার দেশে কিন্তু ফিরে আসতে পারবে না। যুদ্ধক্ষেত্রেই তাদের মৃত্যু হবে, বাট অ্যাট দ্য সেম টাইম কিন্তু তাদের বীরত্বের কথা ভেবে তিনি কিন্তু অত্যন্ত প্রাইড ফিল করছেন, অত্যন্ত প্রাউড ফিল করছেন। তার সাথে সাথে তিনি এও প্রশ্ন করছেন যে আদৌ এই ব্রিটিশ কলোনাইজাররা কি বুঝতে পারে যে যে আশাটা বা যে হোপটা তিনি অ্যাকোয়ার করছেন থ্রু সাম প্রেয়ার্স, অর্থাৎ প্রার্থনার মধ্যে দিয়ে যে আশা তিনি দেখছেন, সেই আশাটা কি তারা আদৌ বুঝতে পারে? এক্ষেত্রে প্রার্থনার কথা উঠছে কেন, বা কোন আশার কথা উঠছে না? জেনারেলি ইনভেরিয়েবলি যখনই কোনো একজন মাদার তিনি তার নিজের সন্তানকে কোনো বিপদের মধ্যে দেখেন, তিনি ঈশ্বরের কাছে, অলমাইটি গডের কাছে প্রার্থনা করেন যাতে অলমাইটি গড তার সন্তানকে যাতে তিনি সেফ রাখেন, নিরাপদে রাখেন। ঠিক as a mother India is also praying to the almighty God to keep her son safe in the battleground. তিনিও কিন্তু প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে, এবং এই যে প্রার্থনা, এই যে বিশ্বাস, এই প্রার্থনা বা বিশ্বাসের থেকেই তিনি একটি আশা পাচ্ছেন যে একদিন হয়তো, প্রবাবলি হয়তো তার এই বীর সন্তানেরা তার মার কাছে, তার দেশে কিন্তু নিরাপদে ফিরে আসতে পারবে। তিনি এর সাথে সাথে এই যে ভিক্টরি, যে ব্রিটিশ অ্যালাইড ফোর্স ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের শেষে যে জয়লাভ করলো, সেই জয়লাভের অসারতাও কিন্তু তিনি প্রমাণ করছেন এই অংশটুকুনির শেষ দুটি লাইনের মাধ্যমে। তিনি বলতে চাইছেন যে এই যে ভিক্টরি পাওয়া গেল বা জয়লাভ হলো, এই জয় বা এই যুদ্ধে বিজয় কিন্তু ভীষণভাবে ফিউটাইল, এটার কিন্তু কোনো, এটা ভীষণভাবে ফিউটাইল, অসার এবং মিনিংলেস, এর কোনো অর্থই নেই। অর্থাৎ যে জয়লাভ হাজার হাজার লক্ষ লক্ষ যুবক সৈনিকদের প্রাণের বলিদান হিসেবে বা স্যাক্রিফাইস হিসেবে পাওয়া গেছে, সেই যুদ্ধের জয় থেকে কিন্তু আদৌ ভালো কিছু হতে পারে না। তাই তিনি বলছেন যে তোমার এই জয়, যে জয় সম্পর্কে তুমি আজকে উল্লসিত, আমি কিন্তু সেই জয়লাভকে অন্য চোখে দেখি, সেই জয়লাভ সম্পর্কে আমার ভিশন, আমার পয়েন্ট অফ ভিউ কিন্তু ইজ এন্টায়ারলি ডিফারেন্ট, এবং আমি ফিল করি তোমার যুদ্ধ জয়ের এই যে লাল ব্যানার, রেড ব্যানার, এই রেড ব্যানার কিন্তু এখন কমপ্লিটলি টর্ন, ছিন্ন বিচ্ছিন্ন, কারণ এই রেড ব্যানার আজকে উঠছে জাস্ট বিকজ প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ সৈনিক যুদ্ধক্ষেত্রে তাদের প্রাণ দিয়েছে বলে। When the terror and the tumult of hate shall cease, and life be refashioned on anvils of peace, and your love shall offer memorial thanks to the comrades who fought in your dauntless ranks, and you honor the deeds of the deathless ones, remember the blood of thy martyred sons. লাস্ট অংশে এসে মাদার ইন্ডিয়া বলছেন যে সেই সমস্ত সৈনিক, যে সমস্ত সৈনিক আজকে যুদ্ধক্ষেত্রে অত্যন্ত ব্রেভলি যুদ্ধ করে আলটিমেটলি নিজেদের লাইফ স্যাক্রিফাইস করলো, সেই স্যাক্রিফাইসের কথা যেন তোমরা, অর্থাৎ ব্রিটিশ অ্যালাইড ফোর্স যেন কোনো দিন ভুলে না যায়, তাদেরকে অনার করতে যেন ভুলে না যায়। এক্ষেত্রে তিনি বলছেন যে যখন এই অত্যন্ত ভয়ের এবং এই যে হিংসা, বিদ্বেষ বা ঘৃণার আবহাওয়া বা পরিমণ্ডল থেমে যাবে, অর্থাৎ যখন যুদ্ধ শেষ হবে, অ্যান্ড লাইফ বি রিফ্যাশনড অন অ্যানভিলস অফ পিস, এবং জীবন পুনরায় নতুন করে শান্তির আদর্শে নতুন করে গঠিত হবে, রিফ্যাশনড হবে বা রিফর্মড হবে,
and your love shall offer memorial thanks to the comrades who fought in your dauntless ranks. এবং যখন এই যুদ্ধের শেষে তোমরা তোমাদের ভালোবাসা প্রদর্শন করবে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে, মেমোরিয়াল থ্যাঙ্কস, কিছু অসংখ্য মৃত সৈনিকদের মৃত্যুর কারণে যখন তোমরা তাদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করবে যারা তোমাদের হয়ে তোমাদের সাথে যুদ্ধ করেছিল সেই ব্যাটেল গ্রাউন্ডে, তখন ইউর অনার দ্য ডিডস অফ দ্য ডেথলেস ওয়ান্স, তখন কিন্তু ভুলে যেও না সেই নির্ভীক, সেই অমর ব্যক্তি যারা কিনা যুদ্ধক্ষেত্রে প্রাণ দিল তোমাদের হয়ে, তাদেরকেও অনার করতে। অর্থাৎ ইনফ্যাক্ট শি ইজ ট্রাইং টু সে যে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পটভূমিকায় যে ইন্ডিয়ান সোলজার্সরা যে পার্টিসিপেট করেছিল, যে রোল প্লে করেছিল, তাদের স্যাক্রিফাইস, তাদের বলিদান বা তাদের ডেথকেও যেন তোমরা ভুলে না যাও। যেমনভাবে তোমরা তোমাদের সঙ্গী সাথীদের মৃত্যু বা তাদের স্যাক্রিফাইসকে অনার করবে, তাদেরকে মেমোরিয়াল এস্টাবলিশ করবার মাধ্যমে থ্যাঙ্কস জানাবে, ঠিক সেই রকমভাবে ইউ শুড নট ফরগেট দ্য স্যাক্রিফাইসেস অফ ইন্ডিয়ান সোলজার্স অলসো। রিমেম্বার দ্য ব্লাড অফ দাই মার্টার্ড সন্স, ভুলে যেও না সেই সমস্ত শহীদ হয়ে যাওয়া সেই সন্তানদের কথা যারা তোমাদের জন্য, তোমাদের হয়ে যুদ্ধ করতে গিয়ে, তোমাদের স্বার্থে যুদ্ধ করতে গিয়ে নিজেদের রক্ত বলিদান দিল বা স্যাক্রিফাইস করলো যুদ্ধক্ষেত্রে। সো দিস ইজ আওয়ার পোয়েম দ্য গিফট অফ ইন্ডিয়া। আশা করি কবিতাটি লাইন বাই লাইন মানে বুঝতে অসুবিধে হয়নি। কবিতাটি যেমন একদিক থেকে প্রথমেই আলোচনা করা হয়েছিল যে ইটস আ ট্রিবিউট টু দি ইন্ডিয়ান সোলজার্স হু পার্টিসিপেটেড ইন ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, অ্যাট দ্য সেম টাইম এই কবিতাটা কিন্তু একটা ভীষণ স্ট্রং প্যাট্রিয়টিজমের সেন্স, একটা সেন্স অফ প্রাইড কিন্তু আমাদের মতন সাধারণ রিডার্সদের মনেও উদ্ভূত করে। আমরাও কিন্তু ফিল করতে পারি সেই স্যাক্রিফাইস, সেই ডিভোশন দ্যাট ওয়াজ গিভেন টু দি ব্রিটিশ অ্যালাইড ফোর্সেস বাই দি ইন্ডিয়ান সোলজার্স। কবিতাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে কোথাও কোনো প্রবলেম যদি হয়ে থাকে তাহলে উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন ইউ ক্যান আস্ক মি ইউর কোশ্চেন্স অর কোয়ারিজ বাই কমেন্টিং ডাউন বিলো। আমি তোমাদের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো এবং দ্যাট টু ভেরি কুইকলি। আর যদি মনে হয় ভিডিওটি তোমাদেরকে হেল্প করতে পারে বা তোমাদের ভালো লেগেছে বা এক্সামে তোমাদের কাজে আসতে পারে, তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য, হেল্প করবার জন্য এবং অ্যাট দ্য সেম টাইম এই ধরনেরই লিটারেচার ওরিয়েন্টেড বা গ্রামার ওরিয়েন্টেড ভিডিওস পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, যাতে ভবিষ্যতে ভিডিওর আপলোডের নোটিফিকেশনটা তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মেইন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ।